আজকে আমরা আবার জীবন বিজ্ঞান ক্লাসে সবাই এসে গেছি। তা আজকে আমাদের জীবন বিজ্ঞান ক্লাসের বিষয়বস্তু হচ্ছে জীবদেহের গঠনের যে অধ্যায়টা আমরা শুরু করেছিলাম তারই একটা অংশ বিশেষ, অর্থাৎ প্রাণী কোষের গঠন। এই প্রাণী কোষের গঠন নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। তোমরা এর পূর্ববর্তী ক্লাসগুলোতে মোটামুটি জেনে ফেলেছো যে কোষ কাকে বলে এবং এই কোষকে পর্যবেক্ষণ করতে গেলে আমরা কত রকমের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি, কোন অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার কিরকম, এগুলো আমরা জেনে গেছি। কোষের আকার, কোনটা সবচেয়ে ছোট কোষ, কোনটা সবচেয়ে বড় কোষ, কলা কাকে বলে, বিভিন্ন প্রকার কলার কাজ, এই সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসগুলোতে বিশদে আলোচনা করেছি। আজকে আমাদের যে আলোচনার সূচনা হবে সেটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? এখান থেকে আমরা জানবো যে একটা কোষের গঠন কেমন হয়। মূলত একটা প্রাণী কোষের গঠন নিয়ে আমরা প্রথম সূচনাটা করব, আলোচনাটা শুরু করব। সেই প্রাণী কোষের গঠন নিয়ে আলোচনা শুরু করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে যে একটা কোষের মধ্যে কি কি অংশ থাকে, একটা প্রাণী কোষের মধ্যে কি কি অংশ দেখা যায়, ঠিক আছে? তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তাহলে সবার আগে আমি দেখব যে একটা প্রাণী কোষের মধ্যে কি কি অংশ রয়েছে, ঠিক আছে? তাহলে আমি এটাকে আগে ছকের সাহায্যে দেখাই। একটা প্রাণী কোষকে তুমি যদি দেখো, প্রাণী কোষের অংশগুলোকে আমরা কি করছি, প্রাণী কোষের অংশগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। হ্যাঁ, একটা নাম হচ্ছে কোষ পর্দা, ঠিক আছে? আর আরেকটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে কি বললাম, প্রাণী কোষের মূলত দুটো অংশ, একটা হচ্ছে কোষ পর্দা আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। ক্লিয়ার? এবার দেখো, এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমকে আমরা আবার দুটো অংশে ভাগ করি। একটার নাম হচ্ছে তোমার সাইটোপ্লাজম, আরেকটার নাম হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, বোঝা গেল? আর এই সাইটোপ্লাজমের মধ্যে আরো বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু থাকে। সাইটোপ্লাজমের মধ্যে সেগুলো ভাসমান অবস্থায় থাকে। তাহলে প্রোটোপ্লাজমকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। আর এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন প্রকারের কোষীয় অঙ্গাণু থাকে। সেই কোষীয় অঙ্গাণুগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। যেমন ধরো কয়েকটা কোষীয় অঙ্গাণুর নাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, গলগি বস্তু, এন্ডোপ্লাজমীয় জালিকা, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো এই সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে। তাহলে আমরা কি দেখলাম, প্রাণী কোষকে আমরা অংশ হিসাবে, প্রাণী কোষকে আমরা দুটো অংশে ভাগ করেছি, কোষ পর্দা আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমরা আবার দুটো অংশে ভাগ করছি, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। আর এই সাইটোপ্লাজমের মধ্যে থাকে বিভিন্ন প্রকারের কোষীয় অঙ্গাণু, যেগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব বা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তাহলে আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের প্রথমেই আমরা জানবো কোষ পর্দা কাকে বলে, তারপরে আমরা জানবো প্রোটোপ্লাজম জিনিসটা কি, তারপরে আমরা জানবো প্রোটোপ্লাজমের যে দুটো অংশ সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এদের গঠন নিয়ে আমরা আজকে আলোচনায় রাখবো। তাহলে আমাদের আলোচনাটা আজকে এই ছক অনুসারে এগোবে, ঠিক আছে? তাহলে সবার আগে আমাদের ছকের প্রথম যে অংশটা কোষ পর্দা, সেই কোষ পর্দা নিয়ে আমরা সবার আগে আলোচনা শুরু করব। তার আগে তোমরা এই ছকটাকে নিজেরা খাতায় লিখে নিতে পারো বা একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তী সময় তোমরা তোমাদের খাতাতে এটা লিখে নিতে পারবে। আপাতত একটা স্ক্রিনশট নিয়ে নাও যে প্রাণী কোষ, তাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা কোষ পর্দা, একটা প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমরা দুটো অংশে ভাগ করেছি, এটা সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। আর আমরা প্রথম যে আলোচনাটা শুরু করব সেটা আমরা কোষ পর্দা দিয়ে আলোচনাটা আমাদের স্টার্টিং শুরু হবে, ঠিক আছে? তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আমরা কোষ পর্দার আলোচনায় চলে যাব। তাহলে এটা আমি মুছে দিলাম, ঠিক আছে? বেশ,
তাহলে আমাদের আলোচনার যে প্রথম বিষয় সেটা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা কাকে বলে সেটা জানবো। কোষ পর্দা, তাহলে সেটা জানতে গেলে একটা ছোট করে একটা প্রাণী কোষের আমি ছবি এঁকে নিচ্ছি, ঠিক আছে। মোটামুটি প্রাণী কোষগুলো কিন্তু সাধারণত গোলাকার বা ডিম্বাকার হয়ে থাকে। তাহলে এই একটা যদি কোষ হয়, পার্শ্ববর্তী আরো এরকম অনেক কোষ থাকবে। কোষের ঠিক কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, যেটা নিয়ে আমি তোমাদের পরে আলোচনা করব, ঠিক আছে। নিউক্লিয়াসের মধ্যে একটা অংশ থাকে যেটাকে আমরা নিউক্লিওলাস বলি। এগুলো নিয়ে আমরা একটু বাড়িয়ে আলোচনা করব, আপাতত তোমরা নামগুলো জেনে নাও। তাহলে এটা হচ্ছে একটা প্রাণী কোষের একটা স্ট্রাকচার। আমি খুব সরলভাবে আঁকার চেষ্টা করছি, কোনো জটিলতায় যাচ্ছি না, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে সেক্ষেত্রে কোষ পর্দা জিনিসটা কি, তাহলে এর পাশে আরো কোষ রয়েছে, কিন্তু এই একটা কোষ, তার পাশে এখানে আরেকটা কোষ রয়েছে, তার নিচ দিয়ে আরেকটা কোষ রয়েছে, এইভাবে পরপর পরপর সমস্ত কোষগুলো রয়েছে। তাহলে একটা কোষ আরেকটা কোষের থেকে পৃথক হচ্ছে কিভাবে, এই কোষ পর্দাটা দিয়ে। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা কোষের থেকে আলাদা হচ্ছে কিভাবে, কোষ পর্দা দিয়ে কিন্তু একটা কোষ আরেকটা কোষের থেকে আলাদা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি বাদবাকি কোষগুলো মুছে দিয়ে একটা কোষের ছবি রাখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, পরিষ্কারটাও থাকবে জিনিসটা। তাহলে এই যে আমি একটা কোষ আঁকলাম, এই কোষের যে বাইরের যে আবরণটা, কোষের যে সবচেয়ে বাইরের দিকের যে আবরণ, এটাকে আমরা বলছি কোষ পর্দা। তাহলে কোষ পর্দা কোনটা হচ্ছে, এটাকে আমরা বলছি কোষ পর্দা, ঠিক আছে। এবং এই যে কোষ পর্দা, তাহলে এই কোষ পর্দার প্রধান কাজ হচ্ছে কি, কোষটাকে একটা আকৃতি প্রদান করা। দেখো কোষ পর্দাটা এখানে এরকম একটা ডিম্বাকার শেপ নিয়েছে, যার জন্য আমরা বলছি কোষটার আকার অনেকটা ডিম্বাকৃতি। যে ক্ষেত্রে কোষ পর্দাটা এরকম আয়তাকার শেপ নেবে, তাহলে সেক্ষেত্রে কোষটার আকারও কিন্তু আয়তাকার হয়ে যাবে। নর্মালি উদ্ভিদ কোষগুলো, সেই উদ্ভিদ কোষগুলোর ক্ষেত্রে কি হয়, কোষ পর্দাটা সাধারণত এরকম আয়তাকার হয়, অর্থাৎ কোষটা সাধারণত এরকম আয়তাকৃতি হয়ে থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে এটা হচ্ছে তার কোষ পর্দা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে, যখন আমরা উদ্ভিদ কোষ নিয়ে আলাদা করে আলোচনা করব, তখন আমরা উদ্ভিদ কোষের ব্যাপারে আলোচনা করছি। এখন আপাতত প্রাণী কোষটাই জেনে নাও। উদ্ভিদ কোষগুলো সাধারণত এরকম আয়তাকার বা বহুভুজ আকৃতি হয়ে থাকে, আর প্রাণী কোষগুলো সাধারণত গোলাকার বা ডিম্বাকার হয়। তাহলে এটা একটা প্রাণী কোষের ছবি আমি এঁকেছি। তাহলে দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে সবচেয়ে বাইরের দিকে যে আবরণটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি কোষ পর্দা, ঠিক আছে। এবার এই যে কোষ পর্দা, এই কোষ পর্দাকে তুমি যদি একটু মাইক্রোস্কোপের সাহায্যে আরো বিবর্ধিত করে দেখো, তাহলে দেখতে পাবে এই কোষ পর্দার মধ্যে তিনটে স্তর থাকে। এই কোষ পর্দার মধ্যে তিনটে স্তর থাকে, ঠিক আছে। মূলত এই তিনটে স্তর, প্রোটিন, লিপিড আর প্রোটিন, এই তিনটে স্তর থাকে। একটা স্তর, এই একটা স্তর থাকে, তারপরে এই আরেকটা স্তর থাকে, নেক্সট আবার এই একটা স্তর থাকে। এরকম তিনটে স্তর থাকে। প্রোটিন, লিপিড, প্রোটিন, এই তিনটে স্তর দিয়ে, এই তিনটে উপাদান মানে প্রোটিনের স্তর, লিপিডের স্তর, প্রোটিনের স্তর, এইভাবে প্রোটিন, লিপিড, প্রোটিন, এইভাবে পর্দাটা তৈরি থাকে। সেই জন্য এটাকে আমরা একক পর্দা বলে থাকি, যেহেতু প্রোটিন, লিপিড, প্রোটিন এইভাবে পিএলপি লেয়ার, যেটাকে আমরা বলি প্রোটিন, লিপিড, প্রোটিন, পিএলপি লেয়ার বা একক পর্দা বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই যে কোষ পর্দা, সেটার মধ্যে তিনটে স্তর যুক্ত থাকে। প্রোটিন, লিপিড এবং প্রোটিনের দ্বারা তৈরি তিনটে ডিফারেন্ট স্তর এখানে থাকে, ঠিক আছে। তাহলে কোষ পর্দা কি দিয়ে তৈরি হলো, কোষ পর্দার যে উপাদান সেটা হচ্ছে মূলত প্রোটিন, লিপিড and again protein, ঠিক আছে। আপাতত ক্লাস 8 এর জন্য তোমরা এটুকুই জেনে রাখো। পরবর্তী যখন ক্লাস উঁচু হবে, তখন এই কোষ পর্দার গঠন নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতামত প্রদর্শন করেছেন। যেমন বর্তমানে সর্বজন গৃহীত যে মতামতটা, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে। সেখানে কিন্তু এই যে প্রোটিন, লিপিড, প্রোটিনের যে ধারণাটা, সেটা আরেকটু চেঞ্জ হয়ে ব্যাপারটা তারা বর্ণনা করেছে। সেটা অনেক বিস্তারিত আলোচনা, সেটা তোমরা আরো একটু উঁচু ক্লাসে গেলে সেটা নিয়ে তোমরা আলোচনা করবে। আপাতত যেহেতু তোমরা ক্লাস 8, তোমরা এটুকুই জেনে রাখো যে কোষ পর্দা মূলত প্রোটিন, লিপিড, প্রোটিন এই তিনটে লেয়ার দিয়ে তৈরি। প্রোটিনের ক্ষেত্রে আসছে পি, লিপিডের ক্ষেত্রে আসছে এল, আবার প্রোটিনের ক্ষেত্রে আসছে পি। এই পিএলপি লেয়ার বা পিএলপি স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এই কোষ পর্দার মধ্যে।
এবং এই ধরনের স্ট্রাকচার থাকার জন্য কোষ পর্দার আরেকটা নাম হচ্ছে একক পর্দা। ঠিক আছে, তাহলে কোষ পর্দার আরেকটা নাম কি? কোষ পর্দার আরেকটা নাম হচ্ছে একক পর্দা। কারণ কোষ পর্দা এই প্রোটিন লিপিড প্রোটিনের স্ট্রাকচার দিয়ে তৈরি হয়। তাই কোষ পর্দাকে আমরা আরেকটা নামে ডাকি, দ্যাট ইজ একক পর্দা। ঠিক আছে, এই কোষ পর্দার আরো একটা নাম আছে যেটাকে আমরা বলে থাকি প্লাজমা পর্দা বা প্লাজমা মেমব্রেন। পর্দা মানে হচ্ছে মেমব্রেন, প্লাজমা পর্দা বা প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, তাহলে কোষ পর্দার তুমি তিনটে নাম জানলে, একটা হচ্ছে কোষ পর্দা বা সেল মেমব্রেন, আর হচ্ছে একক পর্দা বা ইউনিট মেমব্রেন, আর হচ্ছে প্লাজমা পর্দা বা প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, এই তিনটে যে কোনো নামকেই আমরা কিন্তু কোষ পর্দার নাম হিসাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, বেশ, তাহলে আমরা এই কোষ পর্দা জানতে পারলাম। আর এই কোষ পর্দাটা যেমন আমি এঁকেছি, কিন্তু পুরোপুরি কিন্তু এরকম নিরবিচ্ছিন্ন নয়, এর মাঝখানে মাঝখানে এরকম অসংখ্য ছোট ছোট ছিদ্র কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই কোষ পর্দাটা কিন্তু পুরোপুরি এরকম নিরবিচ্ছিন্ন নয়, এটা ছিদ্রযুক্ত হয়, এবং এই ছিদ্রযুক্ত হওয়ার ফলে এই কোষ এবং তার পার্শ্ববর্তী যে কোষগুলো থাকে, কারণ এখানে একটা কোষ আছে, তাহলে এই কোষ পর্দা এবং এই কোষ পর্দার মাঝখানে যে ছিদ্র থাকে, এই ছিদ্রের মধ্য দিয়ে কি হয়, পার্শ্ববর্তী কোষগুলোর মধ্যে কি হচ্ছে, জিনিসপত্রের আদান প্রদান ঘটছে। অর্থাৎ এই কোষ থেকে এই কোষে জিনিস ঢুকছে, আবার এই কোষ থেকে এই কোষের মধ্যে জিনিস ঢুকছে। সেটা বিভিন্ন প্রকার জল হতে পারে, বিভিন্ন প্রকার খনিজ লবণ হতে পারে, বা অন্যান্য বিভিন্ন তরল খাদ্যবস্তুও হতে পারে। তাহলে এই সমস্ত সাইটোপ্লাজমীয় একটা যোগাযোগ রক্ষিত হয়। বোঝা গেল? তাহলে দেখা যাচ্ছে কি, যেহেতু কোষ পর্দা ছিদ্রযুক্ত হচ্ছে, এই ছিদ্রের মাধ্যমে কোষের ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে বিভিন্ন প্রকার জল বা অন্যান্য খাদ্যবস্তুর আদান প্রদান হতে পারে। তোমাদেরকে জাস্ট জানিয়ে রাখছি, যদিও তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত নয়, এই কোষ পর্দার মধ্য দিয়ে যদি কোনো তরল খাদ্যবস্তুর আদান প্রদান ঘটে, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে পিনোসাইটোসিস। কোষ পর্দার মাধ্যমে যদি কোনো তরল খাদ্যবস্তুর আদান প্রদান ঘটে, সেই তরল খাদ্যবস্তুর যে প্রক্রিয়া আদান প্রদান ঘটে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে পিনোসাইটোসিস। ঠিক আছে, পিনোসাইটোসিস। তাহলে এই পিনোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, তরল খাদ্যবস্তুর অনুপ্রবেশ ঘটে। খাদ্যবস্তুর অনুপ্রবেশ কোথায়? কোষের ভেতরে। বাইরে থেকে কোষের ভেতরে তরল খাদ্যবস্তুর যে অনুপ্রবেশটা, সেটা কিন্তু এই পিনোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। বোঝা গেছে? পিনোসাইটোসিস। ঠিক একইভাবে যদি পিনোসাইটোসিসের জায়গায় আমি ফ্যাগোসাইটোসিস কথাটা ব্যবহার করি, ফ্যাগোসাইটোসিস হচ্ছে আরেকটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কঠিন খাদ্যবস্তুর অনুপ্রবেশ ঘটে কোষের মধ্যে। কার দ্বারা? এই কোষ পর্দার দ্বারা। ঠিক আছে, কোষ পর্দার মাধ্যমে যদি তরল খাদ্যবস্তু কোষের ভেতরে যে প্রক্রিয়ায় প্রবেশ করে, তাকে বলা হয় পিনোসাইটোসিস। আর কোষ পর্দার মাধ্যমে কঠিন বস্তু যেভাবে কোষের ভেতরে প্রবেশ করছে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি একটা কোষ পর্দা কিন্তু অনেকগুলো কাজ করছে। তাহলে এবার চলে আসছি আমরা কোষ পর্দার কিছু বৈশিষ্ট্য নিয়ে, এবং সেই সাথে সাথে কোষ পর্দার কিছু কাজ, কি কি কাজ করে। তাহলে 1 নম্বর কাজ যেটা আমরা বললাম, প্রথমে কাজটাই লিখি, কোষ পর্দার কাজ। ঠিক আছে, কাজের মধ্যে প্রথম যে কাজটা আমরা বলবো, কোষ পর্দার কাজ। ঠিক আছে, কোষ পর্দার যে প্রথম কাজ, 1 নম্বর কি, কোষের আকৃতি প্রদান করছে। প্রথম কাজ 1, কোষের আকৃতি প্রদান করে। ঠিক আছে, 2 নম্বর কাজ কি? 2 নম্বর
কাজ হচ্ছে কোষের ভেতরে কি আছে, প্রোটোপ্লাজম আছে, তাহলে প্রোটোপ্লাজমকে রক্ষা করে। ঠিক আছে, 3 নম্বর কাজ কি, একটা কোষকে তার পার্শ্ববর্তী কোষ থেকে পৃথক করে রাখে। একটি কোষকে তার পার্শ্ববর্তী কোষ থেকে আলাদা করে রাখে। ঠিক আছে, 4 নাম্বার কাজ কি করছে, একটু আগে বললাম ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে কঠিন ও তরল খাদ্যবস্তুর অনুপ্রবেশ, খাদ্যবস্তুর কোষের ভেতরে অনুপ্রবেশ ঘটায়। কোষের ভেতরে অনুপ্রবেশ ঘটায়। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো কি কি বললাম। 1 নম্বর হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে কোষের আকৃতি প্রদান করে। দেখো তাহলে তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে কোষ পর্দার কাজগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে কোষের আকৃতি প্রদান করে, 2 নম্বর প্রোটোপ্লাজমকে রক্ষা করে, 3 নম্বর একটি কোষকে তার পার্শ্ববর্তী কোষ থেকে আলাদা করে রাখে, 4 নম্বর হচ্ছে ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে কঠিন এবং তরল খাদ্যবস্তুর কোষের ভেতরে অনুপ্রবেশ ঘটায়। হলো, তাহলে এটা হচ্ছে কোষ পর্দার 4টি কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোষ পর্দার কাজ কি কি। তাহলে কোষ পর্দার কাজ হচ্ছে প্রথমে কোষের আকৃতি প্রদান করে, প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে এই স্ক্রিনশট থেকে তোমরা তোমাদের খাতায় লিখে নেবে। কোষ পর্দার কাজ খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1 নম্বর হচ্ছে কোষের আকৃতি প্রদান করে, 2 নম্বর প্রোটোপ্লাজমকে রক্ষা করে, 3 নম্বর একটি কোষকে তার পার্শ্ববর্তী কোষ থেকে আলাদা রাখে, 4 নম্বর ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে কঠিন এবং তরল খাদ্যবস্তুর অনুপ্রবেশ ঘটায়। বোঝা গেল, তাহলে কোষ পর্দার কাজ তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোষ পর্দার কিছু বৈশিষ্ট্য জানবো, মানে কোষ পর্দা কাকে বলছে। 2 নম্বর হচ্ছে যে কোষ পর্দার গঠন কি বা কোষ পর্দা সম্পর্কে কিছু ছোট ছোট তথ্য যেগুলো তোমাদেরকে আমি ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, সেইগুলোকে নিয়ে একটু লেখার আকারে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে কোষ পর্দার কাজ তোমাদের জানা হয়ে গেল। এবার আমি এটা মুছে দিচ্ছি। এবার আমরা যেটা পড়বো কোষ পর্দার বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিলাম। নেক্সট আমাদের আলোচনা চলে আসবে কোষ পর্দার বৈশিষ্ট্য। বা বেশ, কোষ পর্দার বৈশিষ্ট্য পয়েন্টটা হেডিংটা করে দিই। বেশ, কোষ পর্দার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আমি বলে নিই যে কোষ পর্দাটা কাকে বলে। ঠিক আছে, কোষ পর্দা হচ্ছে প্রাণী কোষ বা উদ্ভিদ কোষ, উদ্ভিদ বা প্রাণী কোষের বাইরের আবরণকে আমরা বলে থাকি কোষ পর্দা। ঠিক আছে, তাহলে কোষের
বা প্রাণীকোষ বলে যখন পড়াচ্ছি তখন এটা প্রাণীকোষই লিখি, ঠিক আছে। প্রাণীকোষের বাইরের আবরণকে বলে কোষ পর্দা, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এই কোষ পর্দার একটা বিশেষ সত্য হচ্ছে এই কোষ পর্দা হচ্ছে বিভেদমূলক ভেদ্য পর্দা। বিভেদমূলক ভেদ্য পর্দা মানে কি? অর্থাৎ এই কোষ পর্দার মধ্য দিয়ে সমস্ত রকমের দ্রাবক চলাচল করতে পারে, কিন্তু সব দ্রাব চলাচল করতে পারবে না। কিছু কিছু দ্রাব ঢুকতে পারে, কিন্তু সব দ্রাব যেতে পারে না। এই বলছে বিভেদমূলক, একেবারে যে সমস্ত দ্রাব বা দ্রাবকের ক্ষেত্রেই যে এটা ভেদ্য, মানে এর ভেতর দিয়ে যে সমস্ত কিছুই প্রবেশ করতে পারবে এমন কিন্তু কোনো কথা নেই। সমস্ত দ্রাবকগুলো কোষ পর্দা ভেদ করে কোষের ভেতরে প্রবেশ করতে পারে, কিন্তু কিছু কিছু দ্রাব সেগুলো কিন্তু, দ্রাব মানে কি একটা সলিউশন বা একটা দ্রবণ তৈরি করতে গেলে দুটো জিনিসের দরকার, একটা হচ্ছে দ্রাব, একটা হচ্ছে দ্রাবক। তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেমন ধরো চিনির শরবত যখন আমরা খাই, সেই চিনির শরবতে জল আর চিনি মিশিয়ে চিনির শরবত তৈরি করা হয়। তাহলে চিনির শরবতটা হচ্ছে দ্রবণ, তার মধ্যে যে দুটো জিনিস মেশানো হচ্ছে, একটা জল আর চিনি, তার মধ্যে জলকে বলা হচ্ছে দ্রাবক, যার পরিমাণটা বেশি থাকে, আর চিনি যার পরিমাণটা কম থাকে তাকে বলা হয় দ্রাবক, ঠিক আছে। তাহলে একটা কোষের ক্ষেত্রেও সেই দ্রাব আর দ্রাবকের একটা ব্যাপার থাকে। একটা কোষকে যখন তুমি এটা কোনো দ্রবণের মধ্যে দিয়ে দিচ্ছ, তখন সেই কোষ পর্দা সমস্ত রকম দ্রাবককে, অর্থাৎ জল জাতীয় যে দ্রাবকগুলো, সেই দ্রাবকগুলোকে কিন্তু কোষের ভেতরে প্রবেশ করতে দেয়, সেক্ষেত্রে কোনো বাধা দেয় না। কিন্তু দ্রাব, সব রকমের দ্রাব কিন্তু কোষের ভেতরে প্রবেশ করতে পারে না, সেক্ষেত্রে কোষ পর্দা একটা বাধা সৃষ্টি করে, ঠিক আছে। সেই জন্য বলছি দ্রাবের ক্ষেত্রে কোষ পর্দা কিন্তু পুরো মাত্রায় ভেদ্য নয়, বিভেদমূলক ভেদ্য, ঠিক আছে। তাই এটাকে প্রভেদকমূলক ভেদ্য পর্দা বা বিভেদমূলক ভেদ্য পর্দা বলা হয়ে থাকে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্যটা কি বললাম? এটি একটি বিভেদমূলক ভেদ্য পর্দা। বোঝা গেল কি বললাম? বিভেদমূলক ভেদ্য পর্দা কথাটার অর্থ হচ্ছে কোষ পর্দার মধ্য দিয়ে সমস্ত রকমের দ্রাবক চলাচল করতে পারে, কিন্তু সমস্ত রকমের দ্রাবক চলাচল করতে পারবে না। কিছু কিছু দ্রাব প্রবেশ করতে পারে, কিন্তু সমস্ত দ্রাব কিন্তু কোষ পর্দার ভেতর দিয়ে ভেদ্যতা অর্জন করতে পারে না। তাই জন্য কোষ পর্দাকে বিভেদমূলক ভেদ্য পর্দা বলা হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে কি? এটি হচ্ছে স্থিতিস্থাপক এবং সজীব, খুব ইম্পর্টেন্ট। এটি একটি স্থিতিস্থাপক ও সজীব পর্দা। সজীব মানে তো বুঝতেই পারছো, মৃত নয়। আর স্থিতিস্থাপক মানে ইলাস্টিক, মানে টানলে বাড়বে, আবার যখন ছেড়ে দেবে সেটা আবার সংকুচিত হয়ে নিজের জায়গায় চলে যাবে। তাহলে সেই ধরনের একটা ইলাস্টিসিটি এর মধ্যে রয়েছে, তাই এটাকে বলা হয় এটি একটি স্থিতিস্থাপক, কি বললাম, সজীব পর্দা। হয়েছে? আচ্ছা, 4 নম্বরটা কি বললাম? এটি প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে। প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত একটি ত্রিস্তরীয়, এটি প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত একটি ত্রিস্তরীয় একক পর্দা। হলো? তাহলে এর আরো একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। তাহলে কোষ পর্দার বৈশিষ্ট্য আমরা কি বললাম?
এটা প্রাণী কোষের একেবারে বাইরের আবরণকে বলে কোষ পর্দা। এটি একটি বিভেদমূলক ভেদ্য পর্দা। এটি একটি স্থিতিস্থাপক এবং সজীব পর্দা। এটি প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত একটি ত্রিস্তরীয় একক পর্দা। হলো, তাহলে আমরা কোষ পর্দা নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা সেরে ফেললাম। তাহলে আমরা সবার আগে জানলাম কি, কোষের একেবারে বাইরের দিকে যে আবরণ তাকে আমরা বলছি কোষ পর্দা, এবং এই কোষ পর্দার বৈশিষ্ট্যের মধ্যে বলছে এটা একটা বিভেদমূলক ভেদ্য পর্দা, অর্থাৎ সমস্ত রকমের দ্রাবক এই কোষ পর্দার ভেতর দিয়ে চলাচল করতে পারে, কিন্তু কিছু কিছু বিশেষ ধরনের দ্রাবই কেবলমাত্র এই কোষ পর্দাকে ভেদ করতে পারে। সমস্ত রকম দ্রাবের ক্ষেত্রে কিন্তু এর ভেদ্যতা নেই, তাই এটাকে আমরা বিভেদমূলক ভেদ্য পর্দা বলছি। এটি স্থিতিস্থাপক এবং সজীব একটা পর্দা, এবং এটি মূলত প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত একটি ত্রিস্তরীয় একক পর্দা। ঠিক আছে, আর এই প্রসঙ্গে বলে রাখি, কোষের বাইরের দিকের আবরণকে যেমন কোষ পর্দা বলছে, ঠিক একইভাবে কোষের ভেতরে যে কোষীয় অঙ্গাণুগুলি আছে, যেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি তার নামগুলো বলেছিলাম, যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, প্লাস্টিড, রাইবোজোম, লাইসোজোম, এই সমস্ত যে কোষীয় অঙ্গাণুগুলি আছে, এই কোষীয় অঙ্গাণুগুলির বাইরের দিকেও যে পর্দা থাকে, সেই পর্দাগুলো কিন্তু এই একক পর্দা জাতীয় পর্দা, অর্থাৎ প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা ত্রিস্তরীয় পর্দা, একক পর্দা দিয়ে কিন্তু কোষীয় অঙ্গাণুর আবরণগুলো তৈরি হয়ে থাকে। ঠিক আছে, বেশ, তাহলে এই হলো কোষ পর্দা। আর কোষ পর্দার কাজও আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি। 1 নম্বরে কি, এটা কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করছে। 2 নম্বর, ভেতরে প্রোটোপ্লাজমকে রক্ষা করছে। 3 নম্বর, একটা কোষকে তার পার্শ্ববর্তী কোষ থেকে পৃথক রাখছে। আর 4 নম্বর, যেটা সর্বশেষ পয়েন্ট আমি বললাম, ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কঠিন বা তরল খাদ্যবস্তুকে কোষের ভেতরে অনুপ্রবেশ ঘটাতে সাহায্য করছে। ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল আমাদের কোষ পর্দা। তাহলে আমরা যে প্রথম যে ছকটা এঁকেছিলাম, প্রাণী কোষের একদিকে ছিল কোষ পর্দা আর একদিকে ছিল প্রোটোপ্লাজম। ঠিক আছে, তাহলে এবার আমরা সেই প্রোটোপ্লাজম নিয়ে আলোচনা করব। মূলত প্রোটোপ্লাজম, এটা আমি মুছে দিচ্ছি, তোমরা অলরেডি স্ক্রিনশট আশা করি নিয়ে ফেলেছো। কোষ পর্দার বৈশিষ্ট্য, কোষ পর্দার কাজ। তাহলে কোষ পর্দা নিয়ে কিন্তু আমাদের আলোচনা এখানেই শেষ। নেক্সট আমরা আলোচনা চলে যাব প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের দুটো পার্ট আমরা পড়েছি, একটা নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, তাহলে আমরা সেই আলোচনায় এবার চলে যাচ্ছি। এটাকে আমরা মুছে দিচ্ছি। বেশ, তাহলে এবার আমাদের আলোচনা হচ্ছে প্রোটোপ্লাজম নিয়ে। তাহলে প্রোটোপ্লাজম ব্যাপারটা কি? প্রোটোপ্লাজম হচ্ছে কোষ পর্দার ভেতরে, কোষের যে অংশটা থাকে তাকে আমরা বলছি প্রোটোপ্লাজম। যেই কোষ পর্দাটা দিয়ে তুমি ঢুকে গেলে কোষের ভেতরে, ভেতরের যে সমস্ত অংশগুলো রয়েছে, এই পুরো অংশটাকে আমরা বলছি প্রোটোপ্লাজম। ঠিক আছে, অর্থাৎ প্রোটোপ্লাজম মানে হচ্ছে যার দুটো অংশ, নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। তাহলে এক কথা আমরা বলতে পারি, প্রোটোপ্লাজম সমান সমান সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে প্রোটোপ্লাজমকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। তাহলে এখানে একটা ছোট্ট অঙ্কের মতন করে দিতে পারো, প্রোটোপ্লাজম সমান সমান সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু সাইটোপ্লাজম। একইভাবে প্রোটোপ্লাজম মাইনাস সাইটোপ্লাজম ইজ ইকুয়াল টু নিউক্লিয়াস। আমরা যেমন যোগ বিয়োগের এদিক ওদিক করি, এক্ষেত্রেও তার মানে প্রোটোপ্লাজম সমান সমান সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। শূন্যস্থান হিসেবে তোমাকে আসতে পারে প্রোটোপ্লাজম সমান সমান ড্যাশ প্লাস নিউক্লিয়াস। কি লিখবে ড্যাশে? সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। ঠিক একইভাবে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু ড্যাশ, তুমি কি লিখে দেবে সেক্ষেত্রে? অ্যান্সার হবে প্রোটোপ্লাজম। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রোটোপ্লাজম ব্যাপারটাকে বুঝলাম। তাহলে প্রোটোপ্লাজম নিয়ে আলোচনা করা মানে হচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে আলোচনা করা। তাহলে আমি সাইটোপ্লাজমটা নিয়ে আগে আলোচনা করব, তারপরে আমি নিউক্লিয়াসের আলোচনায় ঢুকবো। তাহলে সাইটোপ্লাজম ব্যাপারটা কি? কোষ পর্দার ভেতরে কোষের মধ্যে যে অর্ধতরল জেলির মতন একটা অংশ দেখতে পাই, যার মধ্যে নিউক্লিয়াস বা অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকে, তাকে আমরা বলছি সাইটোপ্লাজম। যে ছবিটা তোমাদেরকে একটু আগে এঁকেছিলাম, ছবিটাকে এইদিকে আঁকি, তাহলে সুবিধা হবে বুঝতে। এখানে আমি একটা এঁকেছিলাম, এই হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এখানে আমি প্রথমে এটাকে কি বলেছিলাম? বাইরের যে আবরণটা,
বলেছিলাম কোষ পর্দা। আর এই যে ভেতরে এই যে সাদা এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলছি সাইটোপ্লাজম। এটা কিরকম? এটা জেলির মতন অর্ধতরল চ্যাটচ্যাটে দানাদার একটা পদার্থ, যার মধ্যে নিউক্লিয়াস বা অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের দুটো পার্ট আছে। ভেতরের দিকে অর্থাৎ নিউক্লিয়াসের সংলগ্ন যে সাইটোপ্লাজমটা, যেটা অপেক্ষাকৃত কম দানাদার, সেটাকে বলা হয়ে থাকে এন্ডোপ্লাজম। আর কোষ পর্দা সংলগ্ন যে সাইটোপ্লাজমটা থাকে তাকে বলা হয়ে থাকে এক্টোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের সংলগ্ন যে কোষ সাইটোপ্লাজমটা থাকে সেটাকে আমরা বলে থাকি এন্ডোপ্লাজম। আর কোষ পর্দা সংলগ্ন যে সাইটোপ্লাজমটা থাকে তাকে বলা হয়ে থাকে এক্টোপ্লাজম। তাহলে এই এক্টোপ্লাজম আর এন্ডোপ্লাজম এই দুটো মিলে তৈরি হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের আবার দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা মানে কোষ পর্দার ভেতরে যে জেলির মতন অর্ধতরল চ্যাটচ্যাটে দানাদার যে পদার্থটা আমরা থাকছে তাকে আমরা বলি সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম নিউক্লিয়াস সহ অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলোকে ধারণ করে রাখে, বোঝা গেল। এবং কোষের বিভিন্ন ধরনের জৈবনিক ক্রিয়াকলাপ বা যত রকমের রাসায়নিক বিক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোকে চালিত করতে গেলে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেগুলো অধিকাংশই কিন্তু এই সাইটোপ্লাজমের মধ্যেই সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই সাইটোপ্লাজমের আবার দুটো পার্ট, যেটা নিউক্লিয়াসের কাছাকাছি বা নিউক্লিয় পর্দা সংলগ্ন যে সাইটোপ্লাজমটা তাকে আমরা বলছি এন্ডোপ্লাজম। আর কোষ পর্দা সংলগ্ন যে সাইটোপ্লাজমটা অর্থাৎ এই সমস্ত জায়গায় যে সাইটোপ্লাজমটা থাকছে যেটা অপেক্ষাকৃত বেশি দানাদার হয় এটাকে আমরা বলছি তোমার এক্টোপ্লাজম। ঠিক আছে, আর যেগুলো নিউক্লিয় পর্দা সংলগ্ন যে সাইটোপ্লাজমটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম। ক্লিয়ার? তাহলে এই এক্টোপ্লাজম আর এন্ডোপ্লাজম এই দুটো মিলে তৈরি হচ্ছে সাইটোপ্লাজম। ক্লিয়ার? তাহলে সাইটোপ্লাজমের বৈশিষ্ট্যগুলো কি কি, তাহলে সেগুলোকে আমরা এবার একটু লিখে ফেলি। সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য, সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে কোষের মধ্যে কোষ পর্দার ভেতরে, ঠিক আছে, কোষ পর্দার, আচ্ছা কোষ পর্দার ভেতরে না লিখে কোষ পর্দা ঘেরা যে দানাদার চটচটে অর্ধতরল জেলির ন্যায় পদার্থ থাকে তাকে সাইটোপ্লাজম বলে। হলো সাইটোপ্লাজমের কটা অংশ? দুটো অংশ, একটা হচ্ছে এক্টোপ্লাজম আর একটা হচ্ছে এন্ডোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজমের দুটি অংশ যথা এন্ডোপ্লাজম 2 নম্বর, এক্টোপ্লাজম। হয়েছে? তাহলে সাইটোপ্লাজমের বৈশিষ্ট্যের মধ্যে কি জানলাম?
একটা হচ্ছে কোষ পর্দা ঘেরা যে দানাদার চটচটে অর্ধতরল জেলির ন্যায় পদার্থ থাকে তাকে সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের দুটি অংশ, একটা হচ্ছে এন্ডোপ্লাজম আর একটা হচ্ছে একটোপ্লাজম। এন্ডোপ্লাজম মানে নিউক্লিয় পর্দা সংলগ্ন সাইটোপ্লাজম, তাই তো? এখানে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি নিউক্লিয় পর্দা সংলগ্ন সাইটোপ্লাজম, ছোট করে লিখলাম, বুঝতে অসুবিধা হলে বলো। আর আর একটোপ্লাজম হচ্ছে কোষ পর্দা সংলগ্ন সাইটোপ্লাজম। হলো? তাহলে এই হয়ে গেল সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য। তোমরা এরও একটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে কোষ পর্দা ঘেরা যে দানাদার চটচটে অর্ধতরল জেলির ন্যায় পদার্থ থাকে তাকে আমরা সাইটোপ্লাজম বলি। সাইটোপ্লাজমের দুটি অংশ, একটা হচ্ছে এন্ডোপ্লাজম যেটা নিউক্লিয় পর্দার চারপাশে থাকছে, আর একটা হচ্ছে একটোপ্লাজম যেটা কোষ পর্দার সংলগ্ন থাকছে। ঠিক আছে? নর্মালি এন্ডোপ্লাজমটা অপেক্ষাকৃত কম দানাদার হয় এবং একটোপ্লাজমটা অপেক্ষাকৃত বেশি দানাদার হয়। ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য। আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এবার পড়বো সাইটোপ্লাজমের কাজ। সাইটোপ্লাজমের কাজটা নিয়ে আমরা আলোচনা করছি। সাইটোপ্লাজমের কাজ, ঠিক আছে? তাহলে সাইটোপ্লাজমের কাজগুলো কি কি? এক নম্বর হচ্ছে নিউক্লিয়াস সহ অন্যান্য কোষীয় অঙ্গাণু গুলিকে ধারণ করে রাখে। হলো? 2 নম্বর হচ্ছে কোষের শারীরবৃত্তীয় প্রক্রিয়া গুলিকে চালনা করার জন্য যে সকল রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় তার অধিকাংশই সাইটোপ্লাজমে ঘটে। হলো? তাহলে এই দুটো হচ্ছে মূলত সাইটোপ্লাজমের কাজ। হলো? 1 নম্বর হচ্ছে নিউক্লিয়াস সহ অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলিকে ধারণ করে, আর 2 নম্বর হচ্ছে কোষের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলিকে চালনা করার জন্য যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় তার অধিকাংশই কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হয়। এই দুটো হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের কাজ। হলো? তাহলে আমরা প্রোটোপ্লাজমের যে প্রথম অংশ দ্যাট ইজ সাইটোপ্লাজম সেটা নিয়ে কিন্তু মোটামুটি জেনে ফেললাম। তাহলে সাইটোপ্লাজম কাকে বলে বুঝতে পেরেছো? কোষের মধ্যে কোষ পর্দা ঘেরা যে জেলির মতন অর্ধতরল দানাদার চটচটে পদার্থটা থাকছে তাকে আমরা বলছি তোমার সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয় পর্দা সংলগ্ন যে সাইটোপ্লাজমটা থাকে সেটা অপেক্ষাকৃত কম দানাদার হয়, তাকে আমরা বলি এন্ডোপ্লাজম। আর কোষ পর্দা সংলগ্ন যে সাইটোপ্লাজমটা থাকে যেটা অপেক্ষাকৃত একটু বেশি দানাদার এবং চটচটে হয় তাকে আমরা বলে থাকি একটোপ্লাজম। হলো?
এবার এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজম কি কি কাজ করছে? নিউক্লিয়াস সহ অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলিকে ধারণ করে, কোষের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোকে চালনা করবার জন্য যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় তার অধিকাংশই কিন্তু সাইটোপ্লাজমের মধ্যেই ঘটে থাকে। হলো, তাহলে এইটুকু হলো আমাদের সাইটোপ্লাজমের কাজ। তাহলে আজকে আমরা যেটুকু আলোচনা করলাম তার মধ্যে প্রথমে আমরা কোষ পর্দা সম্পর্কে জানলাম, তারপরে আমরা যেটা জানলাম সাইটোপ্লাজম সম্পর্কে জানলাম, এরপরে আমরা নিউক্লিয়াস সম্পর্কে জানবো, তবে সেটা পরের দিনের ক্লাসে আমরা জানবো। আপাতত এইটুকু তোমাদের আজকের জন্য থাকলো, কারণ নিউক্লিয়াস নিয়ে আলোচনা করতে গেলে সেটা একটা বিশাল আলোচনা হবে এবং যথেষ্ট সময় সাপেক্ষ, একদিনের ক্লাসে সেটা আমরা কমপ্লিট করতে পারবো না। তাই জন্য আমি নেক্সট দিনের ক্লাসের জন্য নিউক্লিয়াসটা রাখলাম। আপাতত তোমরা এই কোষ পর্দা এবং সাইটোপ্লাজমের কাজটা নিয়ে আলোচনা করো। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট আর কিছু আইডিয়া আমি পরবর্তী ক্লাসের জন্য দিয়ে রাখি। তাহলে এটা তোমরা আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো, আমি মুছে ফেলছি। এবার এই যে সাইটোপ্লাজমের মধ্যে আমরা বললাম নিউক্লিয়াস সহ অন্যান্য কোষীয় অঙ্গাণু, সেই অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো কি কি তাদের নামগুলো তোমাদেরকে আমি আজকে জানিয়ে রাখি, কারণ পরের ক্লাসগুলোতে তোমাদের সেগুলো পড়তে সুবিধা হবে। কারণ এই যে প্রোটোপ্লাজম নিয়ে বললাম, প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম থাকে এবং নিউক্লিয়াস থাকে, এবং সেই সাইটোপ্লাজমের মধ্যে তো বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণুও থাকে। তার মধ্যে প্রধান যে কোষীয় অঙ্গাণুটার নাম দ্যাট ইজ নিউক্লিয়াস, আমি তো প্রথমেই বলেছি এটা সবার আগে, কারণ নিউক্লিয়াস হচ্ছে একটা কোষের হেডকোয়ার্টার। কোষের যাবতীয় জৈবনিক ক্রিয়া কিন্তু নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াস হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোষীয় অঙ্গাণু। তাহলে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের পরবর্তী যে কোষীয় অঙ্গাণুটার নাম, তাহলে নিউক্লিয়াস তো মেইন, আর অন্যান্য যে কোষীয় অঙ্গাণুগুলো আছে তার মধ্যে প্রথমেই পড়বো মাইটোকন্ড্রিয়া। এই নামগুলো তোমরা আপাতত জেনে রাখো, কারণ পরের দিন যখন ক্লাসে আমরা এগুলো জানবো পরের ক্লাসগুলোতে, তখন তোমাদের সুবিধা হবে। 3 নম্বর হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা। 3 নম্বর গলগি বস্তু, ঠিক আছে? 4 নম্বর রাইবোজোম। 5 নম্বর লাইসোজোম। 6 নম্বর সেন্ট্রোজোম, ঠিক আছে? তাহলে এইগুলোর নাম তো আমি তোমাদেরকে বললামই। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমীয় জালিকা, গলগি বস্তু, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, এগুলো তো আছেই। এছাড়াও উদ্ভিদ কোষের ক্ষেত্রে আরো কিছু কোষ অঙ্গাণু থাকে। 1 নম্বর হচ্ছে, এখানে 6 অবধি করে ফেলেছি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে 7-এ আছে, এটা প্রাণী কোষে খুব একটা দেখা যায় না, ভ্যাকুওল বা কোষ গহ্বর। আর 8 নম্বরে আছে প্লাস্টিড। এগুলো শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। তার মানে যে একেবারে প্রাণী কোষে থাকে না তা না, কিছু কিছু প্রাণী কোষে অবশ্যই থাকে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমার নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমীয় জালিকা, গলগি বস্তু, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু। নিউক্লিয়াস তার মধ্যে মেন, আর এই বাদ বাকিগুলোকে আমি কোষীয় অঙ্গাণুর মধ্যেই বলতে পারি, যেগুলো সবকটাই সাইটোপ্লাজমের মধ্যে থাকছে। তাহলে এগুলো তো আমরা দেখতেই পেলাম। আর ওখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আরো 2টো কোষীয় অঙ্গাণু এক্সট্রা দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ ভ্যাকুওল এন্ড প্লাস্টিড, ঠিক আছে? তো যাই হোক, আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি, কারণ পরবর্তী ক্লাসে আমি নিউক্লিয়াসের নিয়ে তোমাদেরকে ডিটেলে আলোচনা করবো। সেটা আজকে করলাম না, যেহেতু আলোচনাটা একটু দীর্ঘায়িত হয়ে যাবে যদি নিউক্লিয়াসটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিই। তাহলে পরবর্তী ভিডিওতে আমি নিউক্লিয়াস নিয়ে তোমাদেরকে ডিটেলে একটা ধারণা দিয়ে দেবো। আপাতত তোমরা যেটুকু জানলে সেটুকু আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে যে ছকটা আমরা লিখেছিলাম একবার মনে করে নাও। প্রাণী কোষকে আমরা 2টো অংশে ভাগ করেছি, একটা হচ্ছে কোষ পর্দা আর হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমরা 2টো ভাগে ভাগ করেছি, এটা সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস। আজকে আমরা যে 2টো অংশ নিয়ে পড়লাম, একটা হচ্ছে কোষ পর্দা আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। কোষ পর্দার ক্ষেত্রে দেখেছি কোষের একদম বাইরের দিকের আবরণ, এটা একটা স্থিতিস্থাপক সজীব পর্দা এবং বিভেদমূলক ভেদ্য পর্দা, এবং কোষকে বাইরের কোষগুলোর থেকে আলাদা করে রাখে, পার্শ্ববর্তী কোষগুলোর থেকে আলাদা করে রাখে। কোষকে একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করছে এবং ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে
কোষের ভিতরে কঠিন বা তরল খাদ্যবস্তুর অনুপ্রবেশ ঘটাচ্ছি। তাহলে এই নিয়ে আমরা কোষ পর্দা নিয়ে একটা ডিটেলে আলোচনা করে ফেলেছি। আর আরেকটাও জেনেছি যে কোষ পর্দাটা মূলত প্রোটিন লিপিড প্রোটিন দ্বারা গঠিত একটা ত্রিস্তরীয় একক পর্দা। ঠিক আছে। আর পরবর্তী যে আলোচনাটা করলাম তাহলে সাইটোপ্লাজম অর্থাৎ কোষ পর্দা ঘেরা যে জেলির মতন চটচটে অর্ধ তরল দানাদার পদার্থটা আমরা কোষের ভিতরে দেখতে পাই সেটাকে আমরা সাইটোপ্লাজম বলি। এই সাইটোপ্লাজম নিউক্লিয়াস সহ অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলোকে ধরে রাখছে। কোষের যাবতীয় রাসায়নিক বিক্রিয়া কিন্তু এই সাইটোপ্লাজমের মধ্যেই ম্যাক্সিমাম ঘটে থাকে। আর এই সাইটোপ্লাজমের দুটো পার্ট আছে, একটা এন্ডোপ্লাজম একটা একটোপ্লাজম। এন্ডোপ্লাজমটা হচ্ছে নিউক্লিয় পর্দা সংলগ্ন অর্থাৎ নিউক্লিয়াসের পার্শ্ববর্তী যে সাইটোপ্লাজমটা থাকে তাকে আমরা এন্ডোপ্লাজম বলি। আর কোষ পর্দা সংলগ্ন যে সাইটোপ্লাজমটা থাকে তাকে আমরা একটোপ্লাজম বলি। ঠিক আছে। তাহলে আজকে আমরা কোষ পর্দা এবং সাইটোপ্লাজম নিয়ে একটা ডিটেইল আলোচনা তোমাদেরকে করে ফেললাম। তোমাদের ভিডিওটা বারবার দেখো, যদি কোনো রকম কোনো সমস্যা থাকে বা কারোর কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই টেক্সট করে জিজ্ঞেস করে নেবে। আর এইটুকুর মধ্য দিয়ে যা যা প্রশ্ন উত্তর হয় সেগুলো আমি নোটসের আকারে তোমাদেরকে দিয়ে দেবো এবং ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সেও থাকবে, তোমরা সেখান থেকেও কিছুটা হেল্প পাবে বলে আমি মনে করছি। ঠিক আছে। তাহলে আজকে এটুকু থাকলো। ক্লাসটা ভালো করে দেখো এবং সেই সাথে সাথে পড়াগুলো রেডি করে ফেলো। এর আগের যে পড়াগুলো আমরা করেছি সেই পড়াগুলো তোমরা রেডি রাখবে, কারণ আমি কিন্তু তোমাদের সেখান থেকে ছোট 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 টেস্ট নিয়ে নেব যাতে তোমাদের আগের পড়াগুলো রেডি হয়ে থাকে। ঠিক আছে। পড়া কখনো জমিয়ে রাখবে না, রেগুলারের পড়া কিন্তু রেগুলার সেরে ফেলবে। ওকে।